এক রাজার দুই ছোট ছোট ছেলে ছিল। কিছুদিন পরে তাদের খুব সুন্দর একটি মেয়ে হলো। রাজামশাই তার নাম রাখলেন মণিমালা। কিছুদিন পরে এক সাধু বাবা রাজবাড়িতে ভিক্ষা করতে এলেন। ভিক্ষে দেওয়ার পরে রানী জিজ্ঞাসা করলেন, সাধু বাবা, আমার মেয়ের ভাগ্যে কি আছে দয়া করে বলে যান। সাধু বাবা গম্ভীর চোখে তাকিয়ে ধীরে ধীরে বললেন, মা, ভাগ্যের কথা আগে থেকে বলা ভালো নয়। ভগবান যার কপালে যা রেখেছেন তা তো অবশ্যই হবে। এইসব জেনে কোনো লাভ নেই মা। এইসব শুনলে মানুষ কেবল দুঃখই পায়। না বাবা, মায়ের মন তো, মেয়ে হয়ে জন্মেছে যখন, ওর ভবিষ্যৎ না জেনে আমার প্রাণ শান্তি পাচ্ছে না বাবা, কিছু একটা বলে যান। শোনো মা, আপনার মেয়ের ভাগ্যে আনন্দ আছে, কিন্তু তার কারণে তার ভাইদের অনেক দুঃখ পেতে হবে। এমনকি হয়তো তাদের প্রাণনাশও হতে পারে। হায় ভগবান, আমার মেয়ের কারণে আমার ছেলেদের প্রাণনাশ হবে? যদি তাদের কিছু হয়, ইয়ে কি অনিষ্টের কথা শোনালেন বাবা। ভাগ্যের লেখা মা, কেউ কোনোদিন খণ্ডাতে পারে না। সাধু বাবা আর কিছু বললেন না, ধীরে ধীরে চলে গেলেন। এই কথা শুনে রানী খুব কাঁদতে লাগলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। তারপর থেকে রানী ভালো করে খান না, হাসেন না, খালি চুপচাপ করে কিছু যেন ভাবতে থাকেন। একদিন রাজামশাই জিজ্ঞাসা করলেন, রানী, তোমার কি হয়েছে? তুমি এত মুখ ভার করে থাকো কেন? পুকুরে স্নান করতে গিয়ে আমার এক গাছা হীরের চুড়ি জলে পড়ে গিয়েছে মহারাজ। ও হো, এই কথা! আমি এক্ষুনি সাগরাকে ডাকিয়ে তোমার জন্য 10 গাছা চুড়ি বানিয়ে দিতে বলছি। এখন খুশি তো? তারপরে কয়েকদিন কেটে গেল, কিন্তু রানীর মুখে হাসি নেই। তখন রাজামশাই রানীকে বললেন, কি হয়েছে রানী? আমি কয়েকদিন ধরে দেখছি তোমার মনে কোনো সুখ নেই, মুখে কোনো হাসিও নেই। কি হয়েছে আমাকে বলো। বাগানে বেড়াতে বেড়াতে কাঁটার খোঁচা লেগে আমার সোনার পাড়ের আঁচলের শাড়িটা ছিঁড়ে গিয়েছে। ও, এই কথা! ঠিক আছে, আমি এক্ষুনি তোমার জন্য নতুন শাড়ি আনিয়ে দিচ্ছি। অমনি রাজার হুকুমে আরও 50খানা মণিমুক্ত কাজ করা শাড়ি এলো, কিন্তু রানী তবুও খানদান না। রানী, তুমি নিশ্চয়ই আমার কাছে কোনো কথা লুকাচ্ছ। কি হয়েছে আমাকে বলো। মহারাজ, মেয়ের জন্মের পরে এক সাধু বাবা রাজমহলে ভিক্ষা করতে এসেছিলেন। আমি সাধু বাবাকে জিজ্ঞাসা করলাম আমার মেয়ের কপালে কি আছে। সাধু বাবা বললেন মেয়ের ভাগ্যে সুখ আছে, কিন্তু তার জন্যে তার 2 দাদার প্রাণ নাশ হতে পারে, তারা মারা যেতে পারে। এই কথা শোনার পরে আমার মনে আর শান্তি নেই মহারাজ। এ কথা তুমি কি বলছো রানী? সত্যি সত্যি যদি এইরকম হয়, তাহলে তো এক্ষুনি মেয়েকে মেরে ফেলতে হবে। না 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 মহারাজ, আপনি এরকম করবেন না। সে আমাদের মেয়ে, তাকে আমরা মেরে ফেলবো কি করে? ও মরে গেলে আমিও বাঁচবো না। না রানী, একে মেরে ফেলতেই হবে। এ বেঁচে থাকলে যদি 2 রাজপুত্রের প্রাণ নাশ হয়, তাহলে পরবর্তীতে রাজা কে হবে, রাজ্য কে সামলাবে? তার থেকে একে মেরে ফেলাই ভালো। না 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 মহারাজ, আমি কখনো এটা হতে দিতে পারি না। আমি আমি আমার মেয়েকে কখনো মরতে দিতে পারি না। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। এই মেয়েকে রাজবাড়ি থেকে অনেক দূরে একটা বনের ভিতরে ঘর বানিয়ে সেইখানে রেখে দেওয়া হোক। তাহলে রাজপুত্রদের থেকে সে দূরে থাকবে, আর আমরা মাঝে মাঝে তাকে গিয়ে দেখে আসবো। তারপরে অনেক দূরে একটা বনের ভিতরে ঘর বানিয়ে সেখানে রাজকন্যা মণিমালাকে রেখে দেওয়া হলো, সঙ্গে একটা দাসীকে রাখা হলো। রাজামশাই আর রানীমা প্রত্যেক দিন গিয়ে মণিমালাকে একবার করে দেখে আসেন। মাঝে মাঝে তারা 2 ভাইও রাজামশাই আর রানীমার সঙ্গে মণিমালার সঙ্গে দেখা করতে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, আর রাজা রানী দুজনেই মারা গেলেন। এখন রাজার বড় ছেলে রাজা হয়েছেন। একদিন সে তার ভাইকে ডেকে বলল, ভাই, মণিমালা বেচারির কি কষ্ট। ছোটবেলা থেকে ওই বাড়ির ভিতর বন্ধ হয়ে আছে, চল আমরা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ দাদা, চলো, বোনকে এবার রাজমহলে নিয়ে আসি। এই বলে 2 ভাই মণিমালাকে আনতে গেল। বোন, চল এবার রাজবাড়িতে ফেরত চল, তোকে আর এই বনের ভিতর থাকতে হবে না, আমরা এখন একসঙ্গে রাজবাড়িতেই থাকবো। আমি রাজবাড়িতে যাব দাদা? সত্যি সত্যি আমি রাজবাড়িতে যাব? হ্যাঁ বোন, এখন থেকে আমরা একসঙ্গে থাকবো।
তারপরে তিনজনে মিলে বনের ভিতর দিয়ে চলল রাজবাড়ির দিকে। মণিমালার একটি বেড়াল ছিল, সেই বেড়ালটিকেও মণিমালা সঙ্গে নিল। বনের ভিতর কত ফুল গাছ, কত সুন্দর সুন্দর পাখি, মণিমালা এসব আগে কখনো দেখেনি। সে খালি হাসছে। দাদা দাদা, ওই দেখো কত সুন্দর একটা পাখি। হ্যাঁ বোন, খুব সুন্দর পাখি। দাদা দাদা, ওই দেখো কত সুন্দর একটা ফুলের গাছ। এরকম ফুলের গাছ আমাদের রাজবাড়িতে আছে দাদা? হ্যাঁ আছে বোন, এর থেকেও আরও ভালো ভালো ফুল গাছ আমাদের রাজবাড়িতে আছে। এরপরে চলতে চলতে তারা দেখলো এক জায়গায় একটি ময়ূর পেখম ধরে নাচছে। তা দেখে মণিমালা খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে বলল, দাদা দাদা, কি সুন্দর কি সুন্দর। দাদা এটা কি? এটা এক ধরনের পাখি বোন, একে ময়ূর বলে। ময়ূর? ময়ূর তো ভারী সুন্দর। দাদা, আমি ময়ূরদের রাজাকে বিয়ে করব। আরে পাগলি বোন আমার, ময়ূরদের রাজাকে কেউ কোনোদিন বিয়ে করে নাকি? না 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 দাদা, আমি ময়ূরদের রাজাকেই বিয়ে করব, এছাড়া আমি কারুকে বিয়ে করব না। মানুষ আবার পাখিকে বিয়ে করবে কি রে? ময়ূরদের রাজা আবার হয় নাকি? আর থাকলেও বা তাকে আমরা কোথায় পাবো? না দাদা না, আমি কিছুই শুনতে চাই না। যেখানেই পারো আমাকে এনে দাও, আমি ময়ূরের রাজাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই এখন রাজবাড়িতে চল, আমরা দুই ভাই মিলে কিছু একটা ভাবছি। রাজবাড়িতে পৌঁছে বড় ভাই বলল, ভাই বল দেখি এখন কি করা যায়? দাদা কি আর করা যাবে, বোন যখন জেদ ধরেছে, চলো দুজন মিলে ময়ূরের রাজাকে খুঁজে বার করি। একটাই মাত্র বোন আমাদের, সে আবদার করেছে ময়ূরের রাজাকে বিয়ে করবে। আমরা দু ভাই তার এই আবদার পূর্ণ করতে পারবো না? ঠিক আছে চল। যাওয়ার আগে একবার চিত্রকারকে ডেকে এনে মণিমালার একটা ছবি বানিয়ে নিতে হবে, যদি কোনো কাজে লাগে তো। তারপরে রাজ্যের সেরা চিত্রকারকে ডেকে মণিমালার একটি ছবি আঁকিয়ে নিল। ছবিখানা এমন সুন্দর হলো যে দেখলে মনে হয় ঠিক যেন মণিমালা দাঁড়িয়ে আছে। তারপর মণিমালাকে বলল, বোন আমরা দুজনে ময়ূরদের রাজাকে খুঁজতে যাচ্ছি, তুমি বাড়িতে থেকে আমাদের রাজ্য দেখো। তারপরে তারা দুই ভাই ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল ময়ূরের রাজার খোঁজে। কিন্তু ময়ূরদের দেশ কোথায় কে জানে? দুজনে কত দেশ, কত পাহাড়, কত বন ঘুরে বেড়ালো, কোথাও কোনো সন্ধান পেল না। কত লোককে জিজ্ঞাসা করলো, কেউ তাদেরকে সে খবর দিতে পারলো না। ভাই অনেক দিন ধরে ঘুরে ঘুরে ময়ূরদের রাজার কোনো হদিশই পেলাম না। ময়ূরদের রাজাকে না পেলে বোনও আবার বিয়ে করবে না, এখন কি করা যায় বলতো? এমন সময় তারা দেখতে পেল আকাশ থেকে এক ঝাঁক পাখি তাদের দিকে উড়ে আসছে। পাখিগুলো তাদের কাছে এসে তাদেরকে জিজ্ঞাসা করলো, মশাই আপনারা এখানে কি চান? আমরা ময়ূরদের দেশে যাব, কিন্তু ময়ূরদের দেশ কোথায় তোমরা জানো? হ্যাঁ জানি বই কি, আমরা বছর বছর তাদের বাগানে বেড়াতে যাই, কিন্তু সে তো অনেক দূরে। কত দূরে কি তোমরা যেতে পারবে? তোমরা যদি পথ দেখিয়ে দাও তো নিশ্চয়ই পারবো। তখন পাখিরা তাদেরকে পথ দেখিয়ে নিয়ে চললো ময়ূরের দেশে। 90,000 ক্রোশ দূরে ময়ূরদের দেশ। সেখানে এসে তারা দেখলো গাছে গাছে ময়ূর, মাটিতে ময়ূর, আকাশে ময়ূর উড়ে বেড়াচ্ছে। চারিদিকে ময়ূর আর ময়ূর, কেউ খেলা করছে, কেউ নাচছে, সকলে চিৎকার করছে। এমন চিৎকার করছে যে 3 ক্রোশ দূর থেকে তাদের গলার আওয়াজ শোনা যায়। ময়ূরদের দেশে তো আসা গেল, কিন্তু তাদের রাজাকে এখন কোথায় খুঁজে পাবো? চলো তোমাদের রাজপ্রাসাদে পৌঁছে দেই। সেখানে গিয়ে তারা দেখে যে ঠিক তাদের মতো মানুষ বসে আছে। তারা দেখতে ভারী সুন্দর, আর তাদের মধ্যে সবচেয়ে সুন্দর হলো তাদের রাজা। নমস্কার মহারাজ, তোমরা কারা আর এখানে কিসের জন্য এসেছো? মহারাজ আমাদের রাজ্য আপনার রাজ্য থেকে অনেক দূরে, প্রায় 100,000 ক্রোশ দূরে। আমরা আপনাকে একটি জিনিস দেখাতে এসেছি বলে মণিমালার ছবিখানি সে রাজামশাইয়ের সামনে ধরলেন। ছবি দেখে রাজামশাই ভারী খুশি হলেন। বাহ, খুব সুন্দর। মানুষ কি সত্যি এত সুন্দর হয়? হয় বই কি মহারাজ, এখানে আমাদের বোনের ছবি। ইনি হচ্ছেন আমাদের বড় ভাই, ইনি আপনার মতো এক দেশের রাজা। আপনাদের বোনের মতো সুন্দর মেয়ে আমি কোথাও দেখিনি। আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু আপনাদের বোন যদি ছবির মতো সুন্দর না হয় তবে আপনাদের দুজনকে আমি মেরে ফেলবো। ঠিক আছে মহারাজ, তাই হবে। তখন ময়ূরদের রাজা একটা নৌকা নিয়ে কিছু লোকজন দিয়ে পাঠিয়ে দিলেন মণিমালাকে আনার জন্য।
দুই ভাই একটা চিঠি লিখে দিলেন। 3 সমুদ্র পার করে ময়ূরদের দেশের লোক মণিমালার দেশে গিয়ে উপস্থিত হলো। রাজকুমারী, একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে। ঠিক আছে, তাকে ভিতরে নিয়ে এসো। রাজকুমারী মণিমালার জয় হোক। আপনার 2 দাদা আমাদের ময়ূরের দেশে গিয়ে উপস্থিত হয়েছেন আর এই চিঠিটা আপনার জন্য পাঠিয়েছেন আর আপনাকে নিয়ে ময়ূরের দেশে যেতে বলেছেন। ঠিক আছে, আপনারা আজকের রাত্রে এখানে বিশ্রাম করুন। কাল সকাল হলেই আমরা এখান থেকে রওনা দেব। তারপরে মণিমালা মন্ত্রীর কাছে গিয়ে বলল, মন্ত্রী মশাই, কালকের আমি ময়ূরদের দেশে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। সেখানে আমার দাদারাও আছেন। আপনি কিছুদিনের জন্য রাজ্য সামলান। ঠিক আছে রাজকন্যা, আপনার যা ইচ্ছা। তারপরে রাজকন্যা বুড়ি ধায়ের কাছে এসে বললেন, বুড়িমা, তুমি আর তোমার মেয়ে আমার সঙ্গে ময়ূরের দেশে চলো। আমাকে ময়ূরের দেশে পৌঁছে দিয়েই তোমরা আমার দাদার সঙ্গে আবার রাজ্যে ফেরত চলে আসবে। ঠিক আছে রাজকন্যা, তাই হবে। আগামীকাল সকালবেলা আমরা নৌকায় চড়ে ময়ূরের দেশের উদ্দেশ্যে রওনা দেব। পরের দিন সেই নৌকায় চড়ে মণিমালা ময়ূরের দেশে যাওয়ার জন্য রওনা হলো। সঙ্গে নিল তার কালো বিড়ালটিকে, বুড়ি ধাইকে আর সেই বুড়ির মেয়েটিকে। নৌকায় বসে বসে মণিমালা ভাবছে, আমি কতদিনে যে সেই ময়ূরের দেশে পৌঁছাবো তা কে জানে। ময়ূরের রাজাকে দেখার জন্যে আমার মনটা ছটফট করছে। আর তার বুড়ি ধাই সে শুধু ভাবছে, যেভাবে করেই হোক ময়ূরদের রাজার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো, তাহলে আমার মেয়ে সারা জীবন রানী হয়ে থাকতে পারবে। বুড়ির পেটে যে এত দুষ্টু বুদ্ধি আছে মণিমালা তা কিছুই জানে না। জানলে কি তাকে সঙ্গে করে নিয়ে আসে? বুড়ি ভেবে ভেবে চেষ্টায় করলো কি একদিন রাত্রেবেলা সকলের খাবারের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দিল। আর সেই খাবার খাওয়ার পরেই নৌকার সব লোকজন বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ল। কেবল জেগে রইল বুড়ি আর তার মেয়ে। সেই রাতে তারা কিছুই খায়নি। মণিমালার ঘরে মণিমালা খাটে শুয়ে ঘুমোচ্ছে আর বেড়ালটি তার পাশে লেজ গুটিয়ে বসে আছে। সময় বুঝে বুড়ি ধাই আস্তে আস্তে গিয়ে তার মেয়েকে ডাকলো, এই খেন্তি, আমার সঙ্গে একটু আয়, অনেক কাজ আছে। কি কাজ আছে মা? রাজকন্যা মণিমালাকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। খাট শুধু নদীর জলে ভাসিয়ে দিতে হবে আর তোকে মণিমালা বানিয়ে ময়ূরদের রাজার সঙ্গে বিয়ে দেব। না মা, এটা ঠিক হবে না। তুই রানী হতে চাস কিনা বল? হ্যাঁ, আমি তো রানী হতেই চাই। তাহলে আয়, যা বলি শোন। তারপরে তারা দুজনে খাটসুদ্ধ মণিমালা আর তার বেড়ালকে সমুদ্রের জলে ভাসিয়ে দিল। কেউ টের পেল না। পরের দিন সকালবেলা নৌকা ময়ূরের দেশে এসে পৌঁছালো। রাজামশাই খবর পেয়ে মণিমালাকে নেবার জন্যে পালকি, বেয়ারা লোকজন পাঠিয়ে দিলেন। সকলেই কোণে দেখার জন্য ব্যস্ত। তখন নৌকা থেকে ঝলমলে পোশাক পরে বুড়ির মেয়ে নেমে এলো। এই মেয়েটি কে গো দিদি? দেখতে এত বিচ্ছিরি। তুই জানিস না, এই মেয়েটিকেই তো রাজামশাই ছবি দেখে পছন্দ করেছেন। হ্যাঁ গো দিদি, রাজামশাই শেষ পর্যন্ত এইরকম একটা কালো মেয়েকে রানী হিসাবে পছন্দ করলেন। হ্যাঁ বোন, তাই তো দেখছি। মেয়েটা কদাকার, তার আবার সাজ পোশাকের বাহার দেখো। এইসব দেখে শুনে ময়ূররাও ক্যা ক্যা করে ঠাট্টা করতে লাগলো। তখনই খেন্তি রেগে গেল। দাঁড়া, আগে রানী হয়ে নেই, তারপরে আমি দেখাবো। গোলমাল শুনে রাজামশাই কোণে দেখার জন্য ব্যস্ত হয়ে ছুটে এলেন। এসে কোণের চেহারা দেখে তার খুব রাগ হলো। তখন সে খুব রেগে গিয়ে 2 রাজকুমারের কাছে গিয়ে বলল, বটে, এত বড় আস্পর্ধা, আমার সঙ্গে ঠাট্টা! এখনই তোমাদের আমি গর্দান নেব। এই, কে কোথায় আছিস? এই 2 জোচ্চরকে বন্দি কর। 7 দিন পরে এদের গর্দান নেওয়া হবে। কি হয়েছে মহারাজ? আমাদের বোন কি আসেনি? তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছো। তোমরা যে ছবি দেখিয়েছিলে সেই ছবির সঙ্গে তোমাদের বোনের কোনো মিল নেই। না, এ তো হতেই পারে না মহারাজ। আমরা এক্ষুনি আমাদের বোনের সঙ্গে দেখা করতে চাই। না, তাদেরকে আমি রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি। যাও, এদেরকে নিয়ে যাও। এদিকে মণিমালা জলের উপর দিয়ে ভেসে ভেসে চলেছে। হঠাৎ ঠান্ডা হাওয়া লেগে বিড়ালটার ঘুম ভেঙে গেল আর সে চারিদিকে জল দেখে ম্যাও ম্যাও করে চেঁচাতে লাগলো। চিৎকার শুনে বিশাল বিশাল মাছ এসে জড়ো হয়েছে খাটের চারিদিকে। ঘুম থেকে উঠে মণিমালা চেয়ে দেখে, আমার নৌকা কোথায়? কোথায় বা বুড়িমা? আমি একলা জলের উপরে কেন? তখন মণিমালা দেখলো তার খাটের চারিধারে বড় বড় মাছ
হাঁ করে তাকিয়ে আছে। ময়ূরদের রাজার বুঝি আমাকে মেরে ফেলা দিচ্ছা, তাই তার লোকেরা তার কোথায় আমাকে হয়তো ফাঁকি দিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়ে গেছে। দেখো আমি কি করি, হায় ভগবান। 2 দিন 2 রাত ধরে মণিমালা এমনি ভেসে চলল। খিদেতে আর তেষ্টায় তার প্রাণ যাচ্ছে, কিন্তু সমুদ্রের মাঝখানে খাবার পাবে কোথায়? 3 দিনের দিন সকালবেলায় খাটখানা এসে এক জায়গায় ঠেকল। সেখান থেকে একটা বয়স্ক লোক হেঁটে যাচ্ছিল। মণিমালাকে সে দেখতে পেল আর তার কাছে এসে বলল, মা, কে আপনি? কি করে আপনার এত বড় বিপদ হলো? আমি কি আপনার কোনো সেবা করতে পারি? তখন মণিমালা তাকে সব কথা জানিয়ে বলল, আমাকে শিগগিরই কিছু খেতে দাও বাবা, না হলে আমি মরে যাব। বুড়ো যার পরনায় খাতির করে মণিমালাকে তার কুঁড়ে ঘরে নিয়ে গেল। আমি তো শাক ভাত খেয়েই কাটিয়ে দিয়ে থাকি। এই শাক ভাত কি এই রাজকন্যা খেতে পারবে? আমি ওকে কি খেতে দেব? তার মনের কথা বুঝতে পেরে মণিমালা বলল। তোমার কিছু ভাবনা নেই বাবা? তারপরে মণিমালা বিড়ালটিকে বলল, যাও, এই রাজ্যের মধ্যে সবচাইতে ভালো পোলাও মাংস যেখানে পাও আমার জন্য নিয়ে এসো। ময়ূরদের রাজার বাড়ির পাচক ঠাকুর চমৎকার পোলাও রেঁধেছে। তারপরে হাড়ির ভিতরে ঢাকা দিয়ে সে একটু ঘর থেকে বাইরে গিয়েছে। এমন সময় জানলা দিয়ে বেড়াল ঢুকে সেই হাঁড়ি শুদ্ধ ধরে নিয়ে পালিয়ে গেল। স্নান করে এসে রাজা বললেন, খাবার আনো। ঠাকুর খাবার আনতে গেল। গিয়ে দেখে রান্নাঘরে হাঁড়ি নেই। ভয়ে কাঁপতে কাঁপতে ঠাকুর গিয়ে রাজামশাইকে বলল, মহারাজ, মহারাজ, খাবার চুরি হয়ে গেছে মহারাজ। কোনো খাবার নেই রান্নাঘরে। খাবার চুরি হয়ে গেছে? কে নিল আমার খাবার? কোথায় গেল? খোঁজ খবর করো আগে। মণিমালা আর তার বেড়াল আর বুড়ো 3 জনে মিলে সেই খাবার ভাগ করে খেতে বসলো। সকালে রাজামশাই প্রায় কিছুই খেতে পায়নি। বিকেলে তিনি ভালো করে খাবেন বলে বামন ঠাকুর পায়েস রেঁধেছেন। পায়েস রেঁধে ঠাকুর রান্নাঘরের দরজার তালা লাগিয়ে চলে গেলেন। বেড়াল সুবিধা বুঝে জানলা থেকে ঢুকে এসে পায়েসের হাঁড়ি নিয়ে দিয়ে ছুট। রাজামশাইয়ের আজ বড্ড খিদে পেয়েছিল, তাই বিকেল না হতেই তিনি এসে খেতে বসলেন। ঠাকুর তাড়াতাড়ি পায়েস আনতে গেল। রান্নাঘরের তালা খুলে দেখে তার চক্ষু একেবারে স্থির। হাঁড়িও নেই আর পায়েসও নেই, কিচ্ছু নেই। মহারাজ, আমি পায়েস রেঁধে রান্নাঘরে রেখে দিয়ে এসেছিলাম। কি জানি কিভাবে আবার পায়েসের হাঁড়িটাও চুরি হয়ে গেছে। যেভাবেই করে হোক চোরকে ধরতে হবে, না হলে কিন্তু কারোর রক্ষে নেই। রাত্রেবেলায় বামন ঠাকুর আবার রাজামশাইয়ের জন্য খাবার তৈরি করে দরজা এঁটে ঘরের কোণে লুকিয়ে রইলেন। খানিক বাদে বেড়াল এসে খাবার নিয়ে দিয়ে ছুট। বামন ঠাকুর চুপি চুপি তার পিছনে পিছনে চলতে লাগলো। বিড়াল কিছু টেরই পেল না। সে তো খাবার শটাং বুড়োর বাড়িতে নিয়ে এসে হাজির করলো। তারপরে 3 জনে ভাগ করে খেলো। ঠাকুর বাইরে থেকে সব কিছু দেখেছে, আর তখনই প্রাণপণে ছুটে গিয়ে রাজামশাইকে খবরটা দিল। মহারাজ, মহারাজ, আমি জানতে পেরেছি যে আপনার খাবার কে চুরি করে। এখনই বলো, কে সেই চোর? মহারাজ, আমাদের রাজ্যে একটা বুড়ো আর তার মেয়ে থাকে। তাদের একটা বেড়াল আছে। সেই বেড়াল প্রত্যেকদিন খাবার চুরি করে নিয়ে যায় আর 3 জনে মিলে ভাগ করে খায়। তুমি কাল সকালে গিয়ে সেই বুড়ো আর তার মেয়ে আর চোর বেড়ালকে ধরে আনবে। পরের দিন সকাল হতে না হতেই রাজার পেয়াদারা বুড়ো আর মণিমালাকে আর বেড়ালকে ধরে এনে রাজার কাছে হাজির করলো। রাজামশাই কটমটিয়ে বুড়োকে এক ধমক দিতে গিয়েছে। হঠাৎ মণিমালার উপরে তার চোখ পড়ল, আর তখনই তিনি কোনো কথা বলতে পারলেন না। অবাক হয়ে চেয়ে রইলেন। আমি যে ছবি দেখেছিলাম, এই মেয়েটা তো ঠিক তারই মতো দেখতে, কিন্তু তার চেয়ে আরও বেশি সুন্দর বলা যায়। তখন মণিমালা বলল, মহারাজ, এই বুড়োর কোনো দোষ নেই। আমারই কথায় আমার বেড়াল আপনার খাবার চুরি করে নিয়ে গিয়েছে। আপনি কে আর এখানে কি করে এলেন? মণিমালার সমস্ত কথা তখন রাজাকে বুড়ো বলল। কেমন করে সে তাকে জলের উপর ভাসতে দেখেছিল, কেমন করে তাকে বাড়িতে নিয়ে এলো। মণিমালার কাছে সে যা যা শুনেছিল সবই রাজামশাইকে বলল। শুনে রাজামশাই তাড়াতাড়ি সিংহাসন থেকে নেমে এসে মণিমালাকে সিংহাসনে বসালেন। এই, কে কোথায় আছো? এক্ষুনি 2 রাজপুত্রকে আমার সামনে এসে হাজির করো। 2 ভাইকে সেই দিন মাটির নিচে আঁধার ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। তারপর আরও 6 দিন চলে গিয়েছে। রাজামশাইয়ের লোক এসে যখন দরজা খুলল, তখন তারা 2 জন মনে করলো হয়তো তাদেরকে বুঝি কাটতেই নিয়ে যাচ্ছে। তারপর রাজামশাইয়ের সামনে এনে উপস্থিত করলো। বোন, তুই এসেছিস? আমরা ভেবেছিলাম তুই আসবি না। না দাদা,
আমি নৌকায় করেই আসছিলাম, কিন্তু রাত্রেবেলা আমি বিছানায় ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমি সমুদ্রের জলে ভাসছি, আর সেই খাট ভাসতে ভাসতে এই রাজ্যে এসে উঠেছে। রাজকুমার, তোমরা আমাকে ক্ষমা করো। আমি সেই দিন যাকে দেখেছিলাম সে অন্য কেউ ছিল, তাই আমি ভুল বুঝে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। আমাকে তোমরা ক্ষমা করো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তারপরে খুব ঘটা করে ময়ূরদের রাজার সঙ্গে মণিমালার বিয়ে হয়ে গেল। বিয়ের কিছুদিন পর, মহারাজ, এইবার আমাদের বিদায় দিন, আমরা নিজেদের রাজ্যে ফেরত যেতে চাই। তবে আরও একটি কথা আছে, আপনি যদি আমাদের রাজ্যে বেড়াতে যান তাহলে আমরা খুবই আনন্দিত হব। তাতে ময়ূরের রাজা রাজি হয়ে গেল। তারপরের দিন সবাই মিলে সেই রাজ্যে ফেরত এলো। তারপরে রাজ্যে কিছুদিন থাকার পরে মণিমালা আর ময়ূরদের রাজা নিজেদের দেশে যাওয়ার জন্যে ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে নৌকায় উঠলেন আর নৌকা চালিয়ে দিলেন।